আজকে করোনা নিয়ে যে আলোচনা করব সেই আলোচনাটা শুধু করোনা ভাইরাস নিয়ে নয়, করোনা ভাইরাস যে অতিমারি সৃষ্টি করেছে সেই অতিমারি যে ভাবে গোটা পৃথিবীর অর্থনীতি, গোটা পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, গোটা পৃথিবীর সাংস্কৃতিক পটভূমি, বিশ্ব ব্যবস্থা এবং সামাজিক সংস্থিতি, আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। আর শুরুতে আরেকবার বলি, আমরা মনভাসীকে যেইভাবে লাইভ একটা প্রোগ্রামে আনার জন্য, যাই হোক, আমি যে আলোচনাগুলো করছি সেগুলো প্রায় সব লেখাই ইংরেজি লেখা বাদ দিয়ে গুরুচণ্ডালীতে প্রকাশিত হয়েছে। তার কিছু লেখা ডক্টরস ডায়ালগে প্রকাশিত হয়েছে, ফ্রন্টিয়ার পত্রিকায় প্রকাশিত হয়েছে, অনেকে প্রকাশিত হয়েছে, এবং আরো কিছু অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে করোনা ভাইরাস আসলে একটা আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাস আমাদের যখন SARS-CoV-1 হয়েছিল 2003-এ, এটাও আরএনএ ভাইরাস ছিল। SARS-CoV-2 এটাকে বলা হচ্ছে, এবং মার্স বলে যে একটা ভাইরাস হয়েছিল সেটাও আরএনএ ভাইরাস ছিল। এরকম আরএনএ ভাইরাস প্রচুর আছে, এবং তাদেরকে সার্স ভাইরাস বলা হয়। তারা ভীষণ শ্বাসকষ্ট তৈরি করে, সেই জন্য সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এই আলোকে তাদেরকে দেখা হয়। এবার করোনা ভাইরাসে খুব সিম্পল একটা আরএনএ থ্রেড, তার গায়ে একটা অয়েলি এনভেলপ থাকে, তৈলাক্ত এনভেলপ তাকে মোড়া থাকে। 30,000 লেটার তার মধ্যে আছে। আরএনএ মানে হচ্ছে, যেভাবে আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে পার্থক্য, 30,000 লেটার আছে। আমি যদি তুলনা করি মানুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে 300 কোটি লেটার আছে মানুষের একটা জিনোমে। তো এই আরএনএ ভাইরাসের গায়ে স্পাইক প্রোটিন আছে, এরকম সূর্যের ছটার মতো দেখায়, সেই জন্য তার নাম করোনা। এই স্পাইক প্রোটিনগুলোই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এরা শরীরের ভেতর ঢুকে লাঙের যে একটা বিশেষ অঞ্চল রয়েছে, ACE2 রিসেপ্টর বলা হয়, তার গায়ে বেঁধে রক্তকে আর ফুসফুস পার হয়ে রক্ত প্রবাহের মধ্যে যেতে দেয় না, হিমোগ্লোবিনকে আর যেতে দেয় না, হিমোগ্লোবিনকে ভেঙে দেয়। ফলে একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয় যে হিমোগ্লোবিন ভেঙে গিয়ে প্রচুর পরফাইরিন তৈরি হয়ে বা রক্তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রুগী সেটা বুঝতে পারছে না, তার সেইভাবে অক্সিজেন ডেফিসিট মনে হচ্ছে না, কিন্তু অক্সিজেন রুগীর শরীরে স্বাভাবিক অক্সিজেন প্রবাহ রাখার জন্য যেভাবে যেরকম রক্ত চলাচল দরকার সেটি করে আটকে দিয়েছে। এবং করোনা ভাইরাস কেবলমাত্র লাংকে ইনজিওর করে না, করোনা ভাইরাস ইনজিওর করে হার্ট প্রোফাইলকে, করোনা ভাইরাস ইনজিওর করে ব্রেইনকে, করোনা ভাইরাস ইনজিওর করে স্কিনকে। ফলে এখন বিজ্ঞানীদের মহলে এই প্রশ্ন আসতে শুরু করেছে, করোনা ভাইরাস কি আদৌ সার্স, মূলত এটাকে রেসপিরেটরি সমস্যা তৈরি করছে এরকম একটা বলা যাবে, নাকি এটা এমন একটা ভাইরাস যে ইমিউন সিস্টেমকে আক্রান্ত করছে, যার ফলে সমস্ত এতগুলো সিমটম তৈরি হচ্ছে, যেমন গন্ধ চলে যাওয়া, মুখের স্বাদ চলে যাওয়া, ডায়রিয়া তৈরি হওয়া। এবার এখানে একটা জিনিস, একটা জায়গা করি ইম্পর্টেন্ট, সে হচ্ছে নেচার পত্রিকায় 7ই মে 2020-তে এটা পাবলিশড হয়েছিল
প্রোফাইল অফ এ কিলার ভাইরাস। তাতে বলা হচ্ছে যদি একজন প্রতিবেশীর কাশি থেকে 10টি ভাইরাস পার্টিকেল বেরোয় তাহলে গলায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি প্রতিবেশী আরো কাছে চলে আসে বা কম দূরত্বে থাকে তাহলে তার কাশিতে বেরোনো 100টি ভাইরাস পার্টিকেল সরাসরি গলা থেকে ফুসফুসে চলে যাবে। ইংরেজিটা কি ছিল? A neighbor's cough that sends 10 virus particles away might be enough to start an infection in your throat. এতে গলা অব্দি ইনফেকশনটা হবে। বাট দ্য হেয়ার লাইক সিলিয়া ফাউন্ড দেয়ার, গলাতে যে সিলিয়াগুলো রয়েছে, রোমরাজিগুলো রয়েছে, এইভাবে ক্লিয়ার করে, আর লাইকলি টু ডু দেয়ার জব অ্যান্ড ক্লিয়ার দ্য ইনভেডার্স, আক্রমণকারীকে ভাগিয়ে দেবে। ইফ দ্য নেবার ইজ ক্লোজার অ্যান্ড কাপস 100 পার্টিকেলস টুয়ার্ডস ইউ, যদি 100খানা কাশি 100খানা ভাইরাস পার্টিকেল ঢুকে যায়, the virus might be able to get all the way down to lungs, সে একদম ফুসফুস অবধি পৌঁছে যাবে। এইটি হচ্ছে পার্সোনাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং বলে যা বলা হচ্ছে তার তাৎপর্যটা এখানে। মাস্ক পরার কথা যেটা বলা হচ্ছে তার তাৎপর্যটা এখানে যে কত সংখ্যক ভাইরাস পার্টিকেল আমার শরীরে ঢুকতে পারবে করার ক্ষমতা নেই, কিন্তু যখন একজন কাশে, এমনকি আমি যে কথা বলছি, এরকম করোনা আক্রান্ত একজন রোগী যদি কথা বলে, একটু জোর দিয়ে কথা বললেও তার 1000 ভাইরাস পার্টিকেল আরএনএ বেরোতে পারে, গান গাইলে বেরোতে পারে। আমেরিকাতে যা ওদের একটা কয়ারে 66 জন টেস্ট পজিটিভ পরে হয়ে গেল, সেই কয়ারে ওরা প্রচুর, ওদের যেরকম হয় যে প্রচুর উঁচু স্কেলে গান করে এবং তাতে প্রচুর প্রচুর ভাইরাস পার্টিকেল বেরিয়েছে। এই ভাইরাস আমাদের সাধারণ ব্রিদিং এ বেরোতে পারে, আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলি, কথা বললে বেরোতে পারে, হাঁচলে কাশলে তো বেরোতেই পারে, হাঁচি কাশি নিয়েও রিপোর্ট করা আছে। এবং দিন 7 আগে একটা চাঞ্চল্যকর রিপোর্ট, এবং যেটা 7ই জুলাই হু স্বীকার করে নিয়েছে যে এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়। এবার এই এয়ারবোর্ন ট্রান্সমিশনটা কি এটা একটু বলে আমি আলোচনার অন্য অংশে যাব। এয়ারবোর্ন ট্রান্সমিশন হচ্ছে আগে হচ্ছে যে হাঁচি কাশিতে যা বেরোয় সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ড্রপলেট। এর সাইজ কত? সাইজ 5। এই ড্রপলেট তার মানে অনেক বড় সাইজ তুলনায় রয়েছে। তারপর আমাদের জলীয় বাষ্প, থুতু, কফ, হাঁচি কাশি থেকে যা বেরিয়েছে সেটা রয়েছে। সেটা ভারী বলে গ্র্যাভিটেশনাল টানে, মানে মাধ্যাকর্ষণের টানে মাটিতে পড়ে যাবে, বাতাসে বেশি দূর যেতে পারে না। এই হিসেবে বলা হয়েছিল যে 6 feet ডিস্টেন্স ইজ এনাফ। এবার দেখা যাচ্ছে যে আরো ছোট সাইজের, কি বলবো, যে এরোসল। এরোসল মানে হচ্ছে ড্রপলেটের চেয়ে ছোট, এরা 5 মাইক্রনের নিচে, 1 মাইক্রন থেকে 5 মাইক্রন, এরকম যারা, তারা স্বাভাবিকভাবেই গ্র্যাভিটেশনাল পুলে, মাধ্যাকর্ষণের টানে তারা মাটিতে পড়বে না, 1। 2, সে সময়টা যদি কারেন্ট অফ এয়ার, বাতাস যদি বয়, তাহলে সে অনেকটা দূর অব্দি যাবে। হিসেব করে দেখা গেছে যে একটা গোটা রুম, অর্থাৎ 10 ফুট বাই 10 ফুট রুম বা 12 ফুট বাই 12 ফুট রুম, এই ঘরের মধ্যে পুরোটা ওই এরোসল কভার করতে পারে এবং 13 ফিট পর্যন্ত সে বাতাসে বয়ে যেতে পারে, এবং ফর সেভারাল মিনিটস। এবং কোনো কোনো ক্ষেত্রে বাতাস যদি নিশ্চলা থাকে ফর সেভারাল আওয়ার্স, ইট ক্যান সাস্টেইন, ইট ক্যান বি ফ্লোটিং ইন দ্য এয়ার। এইটা হচ্ছে এয়ারবোর্ন ইনফেকশন। তার মানে আরো আরো একটা সমস্যা তৈরি হলো যে খুব ঘনিষ্ঠ কাছাকাছি না থাকলেও দূর থেকে, অর্থাৎ 13 ফুট, 8 ফুট থেকে 13 ফুট এরকম দূরত্ব থেকেও এটা আসতে পারে। তাহলে সেক্ষেত্রে করণীয়, সেক্ষেত্রে মাস্কটা অপরিহার্য হয়ে যাচ্ছে। এমনকি স্কুলে মাস্ক অপরিহার্য হয়ে যাচ্ছে, বাড়ির বাইরে গেলে মাস্ক পরা অপরিহার্য হয়ে যাচ্ছে। যে কোনো মানুষের ক্ষেত্রে মাস্ক সামাজিকভাবে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।
এইখানে প্রশ্ন আসছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে সমাজচিত্র ছিল, সেই সমাজচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব বাঁধুনি, যেটা আমরা পাড়ায় দেখেছি, আমরা বাড়িতে বাড়িতে পড়শি বলা হয়, সেইটি ইউরো আমেরিকান স্টেটের থেকে, ইউরোপ আমেরিকার রাষ্ট্রের চাইতে ভারতবর্ষীয় এবং দক্ষিণ এশীয় রাষ্ট্রের পার্থক্য এইখানে যে ওদের ওখানে রাষ্ট্র এবং নাগরিক মধ্যিখানে কোনো জায়গা নেই। যেগুলো আছে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি কিংবা নন গভর্নমেন্ট এজেন্সি। কিন্তু আমাদের এখানে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে আর একটা স্পেস আছে, একটা পরিসর আছে, সেটা হচ্ছে সামাজিক পরিসর। এই সামাজিক পরিসরটি বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ করোনা কেবলমাত্র একটা রোগ সৃষ্টি করছে না, এই সামাজিক পরিসরকে বিঘ্নিত করছে। পার্সোনাল ডিস্টেন্সিং, ব্যক্তিগত দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব, ফেস মাস্ক, এইখানে এই সমস্ত উপকরণগুলো করোনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং কতদিন চলবে করোনা কমার কোনো লক্ষণ নেই, নতুন দেশে ছড়াচ্ছে। এবং ভারতবর্ষে আপনারা নিউজে প্রতিদিন দেখছেন যে করোনা প্রতিদিনই রেকর্ড সংক্রমণ করছে। অর্থাৎ এইটি এমন ভাবে আমাদের এই চালচিত্রকে বদলে দিতে যাচ্ছে, যেটা হয়তো আমাদের এই পৃথিবী আর কখনো আগের মতো হবে না। পৃথিবী আগের মতো আগের জায়গায় যাবে না। দ্য ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম। এবার এই করোনা তার অনুষঙ্গ হিসেবে আরো কিছু জিনিস আনছে, কিছু অতীত ইতিহাসকে আমাদের স্মরণ করতে বলছে এবং কিছু সামনের দিনকে ভেবে নিতে বলছে। আমি সেই জায়গাগুলোতে এবার একটু যাই। তার আগে আরেকটা খবর দিই, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস জলবাহিত এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, বায়ুবাহিত হচ্ছে, ড্রপলেট ইনফেকশন থেকে হচ্ছে, জলবাহিত এখনো প্রমাণিত হয়নি, খাবার থেকেও এখনো প্রমাণিত হয়নি। কিন্তু কোন কোন সারফেসের ওপরে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে সেটা একটু বলবো। আর তার আগে বলে নিই যে -160 ডিগ্রি টেম্পারেচারে এই ভাইরাসকে সারা জীবন ধরে বাঁচিয়ে রাখা যায় এবং ভাইরাসকে মারা যায় 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ধরে রাখলে, যে টেম্পারেচার রাখলে আমরা নিজেরাও মরে যাব। ফলে কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, যদি আমরা খাবারগুলো ভালো করে গরম করে, 56 ডিগ্রি টেম্পারেচার ইজ নট দ্যাট, আমরা যখন ওভেনে দিই তখন সেটা এমনিতেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, কিন্তু একটু বেশি সময় ধরে সেদ্ধ করে রান্না করে খেলে পরে এই সংক্রমণ এবং এটার সম্ভাবনা অনেক কমে যাবে। তো যাই হোক, কোন সারফেসে কতক্ষণ থাকতে পারে সেটা বলছি। ফুড ওয়াটার, এটাতে কোনো রিপোর্ট পাওয়া যায়নি। কপারে 4 ঘন্টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 থেকে 8 ঘন্টা, কার্ডবোর্ডের ওপরে, অর্থাৎ আপনার পার্সেল এলো সেটা একটা কার্ডবোর্ড, পিচবোর্ড যদি হয় তাহলে সেখানে 1 দিন, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে 2 থেকে 3 দিন, কাঠের ক্ষেত্রে 4 দিন, কাগজের ক্ষেত্রে আপ টু 5 ডেজ, ডেইলি যে নিউজ পেপারগুলো আমরা পড়ি তাতে আপ টু 5 ডেজ, সেরামিক্স অর্থাৎ এই কাপ প্লেট এগুলোতে 5 ডেজ, কাচের ক্ষেত্রে 5 ডেজ, এবং মেটালের ক্ষেত্রে, অন্য মেটাল, অ্যালুমিনিয়াম এবং কপার বাদ দিয়ে অন্য মেটালের ক্ষেত্রে আমাদের যে নবগুলো, দরজার নবগুলো তৈরি করা হয়, তৈরি হয়, সেগুলো 5 ডেজ। তার এবং সেই জায়গাগুলো যদি স্পর্শ করা যায় এই 5 ডেজের মধ্যে, করোনা আসছে এবং সেই করোনা ছড়াবে। এই জন্যই হ্যান্ড স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং, সেমেলোয়েস আজ থেকে 1868-69 যতদূর মনে পড়ছে সালটা, 150 বছরের ওপরে, উনি দেখেছিলেন যে শুধু হাত ধোয়া বা না ধোয়া, তখনকার যে সার্জারি ছিল তাতে হাত ধুয়ে যদি সার্জারিতে ঢোকা যায়, সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে,
তাহলে পরে রোগী যে পরিমাণ পোস্ট অপারেটিভ রোগীর মৃত্যুর হার 60%-এর বেশি ড্রাস্টিক্যালি কমে যায়। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। সামান্য হাত ধোয়া, কারণটা কি? কারণটা হচ্ছে সাবানে যে আমাদের জলের দুটো, জলটা এমনভাবে তৈরি, তার একটা দিক থেকে হাইড্রোফোবিক এন্ড আর একটা হাইড্রোফিলিক এন্ড। হাইড্রোফোবিক মানে যে জল আকর্ষণ করবে না। সাবান দিয়ে যখন হাত ধুই আমরা, তখন সাবানের মধ্যে একটা হাইড্রোফোবিক এন্ড আর একটা হাইড্রোফিলিক এন্ড তৈরি হয়। করোনা ভাইরাসের পার্টিকেলটা যেহেতু অয়েল দিয়ে তৈরি, অর্থাৎ হাইড্রোফোবিক, এই সাবানের সঙ্গে থাকার সংস্পর্শে সেই পার্টিকেলটা ভেঙে, মানে এনভেলাপটা ভেঙে যায় আর আরএনটা খুলে যায়। এনভেলাপ বিহীন আরএনএ তার আর খুব কিছু করার ক্ষমতা থাকে না এবং 20 সেকেন্ড ধরে হাত ধুলে পড়ে। এই জন্য আমরা এটাকে বলছি যে কন্টামিনেশন ফ্রি হয়ে যাবে। কিংবা 60-70% অ্যান্ড মোর অ্যালকোহল, আইসোপ্রোপিল অ্যালকোহল, এইটা যদি ব্যবহার করা যায়, হ্যান্ড স্যানিটাইজেশন, তাহলেও সেক্ষেত্রে এই একই কারণে মারা যাবে। যাই হোক, এবার এই করোনার রোগ কি অবধারিত ছিল? করোনার সাথে কর্পোরেট পুঁজির, নিওলিবারেল ইকোনমির কি কোনো সংযোগ আছে? যদি সংযোগ থেকে থাকে, তাহলে সেটা কিরকম? এবং এই করোনা পরবর্তী পরিস্থিতিতেই বা কর্পোরেট পুঁজি যারা গোটা পৃথিবীকে আজকে চালায় এবং ভারতবর্ষ মতো দেশের প্রায় সবকিছু আজকে কর্পোরেটদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে, আমার জমি, জঙ্গল, বনানী, আমার ভূখণ্ড, বিভিন্ন অঞ্চল সবই কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে কিংবা কর্পোরেটদের পরিচালনায় চলে যাচ্ছে। অর্থাৎ একটা স্টেট আসলে কর্পোরেটদের গভর্নেন্স হয়ে দাঁড়াবে, কর্পোরেটদের জন্য ইকোনমিক বেনিফিট দেবে, কর্পোরেটদের জন্য পলিটিক্যাল বেনিফিট দেবে, কর্পোরেটদের জন্য লিগ্যাল বেনিফিট দেবে। এবং কর্পোরেটদের ব্যবসা, ভারতবর্ষের এই মুহূর্তে ড্রাগ ইন্ডাস্ট্রির ব্যবসা মোর দ্যান 13 ট্রিলিয়ন, আর ভারতের টোটাল জিডিপি 3 ট্রিলিয়নও নয়। অর্থাৎ ভারতের মতো 3-4টে দেশকে, এত বড় দেশকে কিনে ফেলতে পারে। এই হচ্ছে কর্পোরেটদের শক্তি। তাহলে করোনা পরবর্তী সময় এই কর্পোরেটরা আমাদের কি করোনার মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর অতিমারির মধ্যে ঢোকা ভবিতব্য ছিল? একদিকে বলবো ছিল, আর একদিকে বলবো ছিল না। কোন অর্থে ছিল আর কোন অর্থে ছিল না, আমি এবার সেখানটায় আসছি। আমরা এতদিনে জেনে গেছি যে বাদুড়ের থেকে এই করোনা আমাদের শরীরে এসছে। বেশ, প্রশ্ন হচ্ছে, এতদিন বাদুড়ের দেহে বাস করা ভাইরাস সম্ভবত আরেকটি প্রাণী প্যাঙ্গোলিনকে পেয়েছিল নিজের জিনের চরিত্র বদলের জন্য, মানুষের শরীরে এলো কি করে? এর কোনো সরল একরৈখিক একমাত্রিক উত্তর নেই। এখানে আমাদের ভাবতে হবে নিওলিবারেল অর্থনীতি, পুঁজির সর্বময় অস্তিত্ব এবং কর্পোরেট পুঁজির প্রয়োজনে কিভাবে বছরের পর বছর ধরে প্রাকৃতিক অঞ্চলগুলো মুনাফার লীলাক্ষেত্র হয়ে উঠেছে এবং তার ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য ভেঙে চড়ে তছনছ হয়ে গেছে। প্রকৃতির নিজস্ব বাসিন্দারা মানুষের দেহে এদের নতুন বাসস্থান খুঁজে নিয়েছে। আমরা নিত্য নতুন মারণ রোগে আক্রান্ত হচ্ছি। নিউ ইয়র্কার পত্রিকা 27শে মার্চ এবছরের ক্যারোলিন করম্যান একটা সুদীর্ঘ তথ্যবহুল প্রবন্ধ লিখলেন। তাতে বললেন, ফ্রম ব্যাটস টু হিউম্যান লাংস, দ্য এভলিউশন অফ এ করোনা ভাইরাস। লেখাটা কি বলা হচ্ছে? ফর থাউজেন্ডস অফ ইয়ার্স আ প্যারাসাইট উইথ নো নেম lived happily among horseshoe bats in southern China. ঘোড়ার খুরের মতো
ঘোড়ার খুরের মতো দেখতে যে বাদুড়গুলো, এটা একটা স্পেশাল স্পিসিস দক্ষিণ চায়নার। তাদের মধ্যে এরা লিভড হ্যাপিলি এবং উইথ নো নেম, তাদের কোনো নাম ছিল না, হ্যাপিলি lived happily among horse bats in southern China. The bats had evolved to the point that they did not notice. They went about their night flights unbothered. এই ভাইরাস তাদের কোনো সমস্যা তৈরি করতে পারতো না। সেই ভাইরাসকে নিয়ে বাদুড়রা রাত্রিবেলায় উঠতে করত এবং বাদুড়েরাও তাদের কাজকর্ম পরমানন্দে চালিয়ে যেত। সম্ভাব্য একটা কারণ হচ্ছে যে পরিমাণ ব্লাড সার্কুলেশন রাত্রিবেলার নাইট ফ্লাইট বাদুড়ের ক্ষেত্রে হয়, তাতে যে ইমিউন প্রোটেকশনটা হয় সেটা ভাইরাসের হাত থেকে হয়তো বাঁচিয়েছিল। এগুলো কনজেকচার, এখন হাইপোথেসিস লেভেলে রয়েছে, নির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি। One day, the parasite, an ancestor of the coronavirus SARS-CoV-2, had an opportunity to expand its realm. Perhaps it was a pangolin, the scaly ant-eater, an endangered species that is a victim of incessant, এইখানটা খেয়াল করুন, that is a victim of incessant wildlife trafficking and sold often secretly in live animal markets throughout Southeast Asia and China. 2003 যে SARS-CoV-1 আবিষ্কার হয়েছিল, অন্যতম আবিষ্কারক ছিলেন জোনাথন এপস্টাইন। সে এক রুদ্ধশ্বাস কাহিনী। চীনের গুয়াংডনের বাজারে যে বাদুর খাদ্য হিসেবে বিক্রি হতো, তাতে এপস্টাইনের সন্দেহ হয় বাদুর থেকে SARS-CoV-1 উৎস। এপস্টাইন ওই অঞ্চলের চুনাপাথরের গুহায় ক্যাম্প করে থেকেছিলেন আর রাত্রিবেলা ডজন ডজন বাদুরের লালারস সংগ্রহ করতেন। এভাবে বাদুরের 4টি প্রজাতিকে খুঁজে পান যাদের জিনের সঙ্গে SARS-CoV-1 এর জিনের 90%-এরও বেশি মিল আছে। 2013 সালে এপস্টাইন এবং সহ গবেষিকা শি ঝেংলি বাদুর থেকে পাওয়া জিনের সিকোয়েন্সিং করে SARS-CoV-2 জিনের সাথে 96% জিনগত সাদৃশ্য পান। কিন্তু যেহেতু দুটির মধ্যে শতকরা 100% সাদৃশ্য পাননি, সেই জন্য তাদের ধারণা এই ভাইরাসে আরেকটি মিউটেশন হয়েছে অন্য কোনো প্রাণীর মাঝে, সম্ভবত বেঙ্গলি। 26শে ফেব্রুয়ারি 2020-তে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হলো এসকেপিং প্যান্ডোরাস বক্স, অ্যানাদার নভেল ভাইরাস। পরিষ্কার করে তাতে বললেন, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট in our crowded world of 7.8 billion people, a combination of altered human behaviors, environmental changes, কারাই environmental changes করছে? আমরা কিয়োটো প্রোটোকল, লাস্ট ফ্রান্সে যেটা হয়েছে এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা, সব কটাকে তো আমরা জলাঞ্জলি দিয়েছি। কে? আমাদের বর্দা আমেরিকা। সে বলেছে ওগুলো কোনো বিষয় না, ওগুলো তৈরি করা। গ্লোবাল নয়। এখানে আর একটা প্রশ্ন চলে আসবে স্বাস্থ্য, সেটা নিয়ে আলোচনায় যাব। obscure animal viruses into existential human threats. আমরা এমন এক জীবনবোধ এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যবস্থা পালন করেছি যেখানে মানুষ প্রকৃতি নিয়ে যা খুশি করতে পারে। কর্পোরেট পুঁজি দুনিয়ার প্রতিটি মানুষ, বনাঞ্চল, এবং অণুজীব মানুষের শরীরে আশ্রয় নিয়েছে। তার একটি হলো আজকের করোনা ভাইরাস। উদাহরণ হিসেবে 2014 সালের একটা গবেষণাপত্র উল্লেখ করা যায়, anthropogenic land use change and infectious diseases, a review of evidence. Anthropologic land use change and infectious diseases. Anthropogenic land use change, এই কথাটা কিরকম? আমাদের যখন কোনো বাড়ি বানাতে হয়, যারা বনাঞ্চলে থাকেন তারা ল্যান্ড ইউজ করে, কিন্তু যখন একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, বাংলাদেশের সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র, বা আমাদের বুলেট ট্রেনের জন্য
মধ্যপ্রদেশের মধ্য দিয়ে কোটি কোটি গাছ কেটে যে রেল লাইন তৈরি হচ্ছে, যে রেল লাইন কার সেবা করবে আমরা জানি না, মানুষের কোন উপকারে লাগবে আমরা জানি না, সেই ল্যান্ড ইউজ অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক ল্যান্ড ইউজ, সেটাকে যদি আমি একটু পাল্টে বলি কর্পোরেট ল্যান্ড ইউজ, সেটা একই সঙ্গে কয়েক কোটি একর জমি এবং তার সঙ্গে রিলেটেড যা যা আছে, প্রাণী, গাছ, বৃক্ষ, অণুজীব, সবকিছুকে তছনছ করে, এদের ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়। ফলে কর্পোরেট পুঁজি যে অবস্থাটা তৈরি করে, সেখানে যে ভারসাম্যের মধ্যে এরা স্থিত ছিল এতদিন ধরে, সেই ভারসাম্য আর থাকতে পারে। তখন সে যাবে কোথায়? সে নিউ হোস্ট খোঁজে। সেই নিউ হোস্টটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান হোস্ট, কিংবা হিউম্যান হোস্ট হলে আমরা বিচলিত হয়ে পড়ি, কিংবা অ্যানিমাল হোস্ট। তো যাই হোক, আর একটা ঘটনার কথা বলবো। আজকে যারা শুনছেন, কজন শুনছেন আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, তবে যারা শুনছেন তারা শুনলে হয়তো শিহরিত বোধ করবেন যে 2009-এ প্রেডিক্ট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল ইউএস এইডের অর্থানুকূল্যে। তার লক্ষ্য ছিল যে যত ধরনের করোনা ভাইরাস রয়েছে, দাদা যত ধরনের ভাইরাস রয়েছে, তার যেগুলোকে বলা হয় জুনোটিক, অর্থাৎ জুনোটিক ছিল প্রাণীদের মধ্যে ছিল, সেইখান থেকে মানুষের মধ্যে আসছে। এই জুনোটিক যত রকমের ভাইরাস আছে তার একটা সংগ্রহশালা করবে, বুঝতে চাইবে তাদের ইনফেক্টিভিটি কি সেটা বুঝতে, যেমন করোনা ভাইরাসের এর লেথালিটি কম, মারণ হার কম, কিন্তু ইনফেক্টিভিটি এত বেশি সংক্রমণ ঘটাতে পারে যে সব মিলিয়ে মোট মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে যায়। তো যাই হোক, সেই ইনফেক্টিভিটি এবং লেথালিটি এটাকে বোঝার চেষ্টা করবে। এই প্রজেক্টটা এবছরের মার্চ মাসে উহানের রিপোর্ট পাওয়ার পরেও কিন্তু ট্রাম্প প্রশাসন প্রেডিক্ট প্রজেক্ট বন্ধ করে দেয়। যখন প্রেডিক্ট প্রজেক্ট বন্ধ করে, তখন এরা 1260 রকমের ভাইরাসের জুনোটিক ভাইরাস, অর্থাৎ যে ভাইরাসগুলো প্রাণী জগৎ থেকে এসে মানুষের শরীরে বাসা বাঁধবে, সেই 1260টি অ্যানথ্রোপোজুনোটিক ভাইরাসের সন্ধান পায়। পৃথিবী জুড়ে 60টি ল্যাবরেটরিতে ওরাই কাজটা করছিল, তার মধ্যে একটা ল্যাবরেটরি উহানেও ছিল। সায়েন্টিস্টদের ট্রেন করছিল, টেকনিশিয়ানদের ট্রেন করছিল, এবং তার মধ্যে 60টি করোনা ভাইরাস ছিল। 1260 হচ্ছে টোটাল ভাইরাসের সন্ধান পেয়েছিল যারা অ্যানথ্রোপোজুনোটিক। তার মধ্যে 160-এর বেশি করোনা ভাইরাস ছিল, আর 60টা ল্যাবরেটরি ছিল গোটা পৃথিবী জুড়ে। সবগুলো বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমি আমার মারণ খেলা ডেকে আনলাম। কিসের জন্য ডেকে আনলাম? এখানে একটা অন্য কাহিনী বলতে হবে। সেই কাহিনীটা হচ্ছে, ম্যালেরিয়ার রোগের জন্য আমেরিকার কন্ট্রিবিউশন হচ্ছে $100 মিলিয়ন, আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এদের কন্ট্রিবিউশন হচ্ছে $100 বিলিয়ন। একটা হচ্ছে রোগ তাড়ানোর জন্য, ম্যালেরিয়ার জন্য এদের 100 মিলিয়ন, আর যুদ্ধের জন্য সেটা 10 to 100 বিলিয়ন, এই ফিগারের মধ্যে ঘোরাফেরা করে। অর্থাৎ মানুষ নয় যুদ্ধ চাই, পুঁজির জন্য যুদ্ধ চাই, এইটি যখন মূল মন্ত্র হয়ে যায়, তখন মানুষ থাকলো কি গেল। মানুষের প্রয়োজন ততটুকুই, সে একজন ইকোনমিক ম্যান, সে একজন কনজিউমার, যে কনজিউমার প্রোডাক্টগুলো কিনবে, ইলেকট্রিসিটি কিনবে, জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য কিনবে। যদি কনজিউমার ম্যান হিসেবে সে থাকতে পারে, তাহলে মানুষের অস্তিত্বের প্রয়োজন আছে।
করোনা হয়ে গেলে তার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনবে, মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করবে রেমডেসিভির, প্রচুর দামে বিক্রি করবে, ভ্যাকসিন তৈরি করবে, প্রচুর দামে সেই ভ্যাকসিন বিক্রি হবে। যদি অদূর ভবিষ্যতে এই বছরের মধ্যে ভ্যাকসিনের সম্ভাবনা নেই। অর্থাৎ এই কর্পোরেট লালসার কাছে মানুষের অস্তিত্বের প্রয়োজন ততটুকুই যতক্ষণ পর্যন্ত সে ইকোনমিক ম্যান, তার বাইরে তার কোনো প্রয়োজন নেই। যদি সে ইকোনমিক ম্যান হয়ে না ওঠে, যদি মধ্যপ্রাচ্যের তেলের জন্য সে বাধা দেয়, মধ্যপ্রাচ্যের অয়েল লাইনের জন্য যদি সে বাধা দেয়, তাহলে সেখানে $10 to 100 বিলিয়ন আমি খরচা করতে পারবো, কিন্তু $100 মিলিয়ন আমি ম্যালেরিয়ার জন্য দিতে পারবো না। ওটা তাচ্ছিল্য, দান হিসেবে দেব। কেন? ম্যালেরিয়াতে যারা মারা যায় তারা ভুখা নাঙা গরিব মানুষ, আফ্রিকার মানুষ প্রচুর মারা যায়, এশিয়ার মানুষ প্রচুর মারা যায়। তারা তো ইকোনমিক ম্যান হয়ে ওঠেনি, তারা তো অ্যাপেলের প্রোডাক্ট কিনবে না, তারা তো গুগলকে হয়তো ব্যবহার করবে না, তারা এই কনজিউমার ওয়ার্ল্ডের যা যা পণ্য, সেই পণ্যগুলোতে তাদের খুব প্রয়োজন নেই। যেমন ডায়রিয়াল ডিজিজে 6 লক্ষ শিশু বছরে মারা গেলেও, টিউবারকুলোসিসে কয়েক লক্ষ মানুষ মারা গেল, এগুলো নিয়ে আমাদের কোনো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি, আমাদের কোনো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোই তৈরি হয়নি, বরঞ্চ সেটা ভেঙে গেছে। এবার সেখানে ঢুকবো আমি। একটা অতিমারির মোকাবিলা করতে পারবো কি পারবো না, সেটা অনেকাংশে নির্ভর করে সাধারণ মানুষের তরফে রাষ্ট্র এবং রাষ্ট্র নেতাদের উপর ট্রাস্ট বা বিশ্বাস, এবং এই বিশ্বাসের ভিত্তি হয় সরকারের তরফে যদি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাকে নিশ্চিত করা যায়। ভিয়েতনাম, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দেশে এটা বিশেষভাবে কাজ করেছে। আমাদের এখানে কর্মহীন, ভেটে ছাড়া স্থানান্তরী, পরিযায়ী নয়, অসংগঠিত শ্রমিকদের কয়েকশো মাইল অবধি খিদে মোচড়ানো পেটে শিশুকে কাঁধে নিয়ে অন্তহীন হেঁটে চলা, আশ্রয় দেওয়ার জন্য কোনো সরকার বা রাষ্ট্র নেই, অত্যন্ত নিদারুণভাবে ট্রেনে কাটা পড়ে 16 জন বা তার বেশি শ্রমিক মরে যাওয়ার পরে এই নিরাপত্তাহীনতা আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রের তরফে এদের জন্য চরম ঔদাসীন্য, এবং এই অবমানুষগুলোর প্রতি অবমানুষগুলো রাষ্ট্রের প্রতি কোনো ট্রাস্ট না থাকা। এমনকি সুপ্রিম কোর্টের সদ্য অবসর নেওয়া বিচারক দীপক গুপ্ত এই মানুষগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ঔদাসীন্যের যে বিষয়টি উত্থাপন করেছে তা কিন্তু খুব শ্লাঘার নয়। কি হয়নি স্থানান্তরিত শ্রমিকদের ক্ষেত্রে? এদের পরিবারের উপরে কয়েকশো মাইল রাস্তা হেঁটেছে, কোনো খাদ্যের কিংবা যানবাহনের ব্যবস্থা সরকারের তরফে করা হয়নি, অসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় তাদের সাধ্যমতো খাদ্যের যোগান দিয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে, রাস্তায় হাঁটতে হাঁটতে স্রেফ মরে গেছে, রাষ্ট্রের তরফে পরিশুদ্ধ করে নেওয়া হয়েছে, খোলা আকাশের নিচে রোদে পুড়েছে, বৃষ্টি ভেজেছে, আরো কত মনোরম সম্বর্ধনা ভাবা সম্ভব সাধারণ মেধা নিয়ে জন্মানো একজন সাধারণ মানুষের। কারণ এরা এখনো ইকোনমিক ম্যান হয়ে ওঠেনি। আমি যে কনজিউমার ওয়ার্ল্ডটা, কর্পোরেট পুঁজি যে কনজিউমার ওয়ার্ল্ডটা তৈরি করতে চাই, সেই কনজিউমার ওয়ার্ল্ডের শ্রমের যোগানদার এরা, কম পয়সার শ্রমের যোগানদার এরা, কিন্তু বায়ার নয়। আমি বায়ার চাই। ফলে আমাদের দেশে এত বেশি কর্মহীন মানুষ যে যদি কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ মরেও যায়, ফার্দার কয়েক হাজার মানুষ বা কয়েক লক্ষ মানুষ এই শ্রমের যোগান দেওয়ার জন্য যাবে, দে ওন্ট বি বায়ার্স। উই ওয়ান্ট বায়ার্স। কর্পোরেট ওয়ার্ল্ড বায়ারদের চাই, ক্রেতাদের চাই, কনজিউমারদের চাই, হু ক্যান কনজিউম, যারা কেবল ভোগ করতে পারে। আমেরিকাতেও ভিন্নভাবে অন্য চরিত্রে কিন্তু সমধর্মী সমস্যা আছে। আমেরিকার তথ্য হাতে আছে বলে সহজে কথা বলা যায়। পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পত্রিকার শিরোনাম উল্লেখ করি। টাইম পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনাম, নো ইনকাম, মেজর মেডিকেল বিলস, হোয়াট লাইফ ইজ লাইক ফর মিলিয়ন্স অফ আমেরিকানস।
facing financial ruin because of the pandemic. Science Daily শিরোনাম, COVID-19 has unmasked significant health disparities in the US. নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন 29 এপ্রিল, a terrible price, deadly racial disparities of COVID-19. একই সংবাদপত্রের 7 মে আর একটা প্রতিবেদন, for Latinos and COVID-19, doctors are seeing an alarming disparity. ওয়াশিংটন পোস্টের সমধর্মী লেখা প্রকাশিত হয়েছে। নিউজ উইকে প্রকাশিত প্রবন্ধ, করোনা ভাইরাস ডিজিজ ডিসক্রিমিনেটস আওয়ার হেলথ কেয়ার ডাজন্ট হ্যাভ টু। আমাদের এখানে এভাবে স্বাস্থ্য ও সামাজিক অসাম্য নিয়ে সেভাবে লেখা কোথায়? মেজর পত্রিকা যেগুলো মানুষ পড়ে, ছোট পত্রিকাগুলো অর্থাৎ লিটল ম্যাগাজিন যেগুলো, তারা তো তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু মেজর পিপল, যারা মেইন স্ট্রিম মিডিয়া, যারা জনমতকে প্রভাবিত করে, ঘন্টাখানেক সঙ্গে কাটিয়ে দিয়ে জনমতকে প্রভাবিত করতে পারে, সেখানে কোথায় এই বিষয়গুলো নিয়ে কথা? মান্য মেডিকেল জার্নালগুলোতে বিশেষ প্রতিবেদন সম্পাদক এবং গবেষণাপত্রগুলো নজর করি। লানসেটে বিশেষ প্রতিবেদনের নাম COVID-19 exacerbating inequalities in the US। লেখাটা বলা হচ্ছে, the pre-existing racial and health inequalities already present in US society are being exacerbated by the pandemic। অর্থাৎ যে রেশিয়াল ইনইকুয়ালিটি ছিল, হেলথ ইনইকুয়ালিটি ছিল, সেইটে এই প্যান্ডেমিক আরো প্রকট করে তুলেছে। এমনকি এই মন্তব্য করা হচ্ছে, what is needed afterward is a renewed focus to ensure that health is not a byproduct of privilege। এটা কোনো দয়ার দান না। এর পরের স্লোগানটাই হতে পারত স্বাস্থ্য আমার অধিকার, যদিও সে অবধি লেখক যাননি। ট্যাক্সদাতা নাগরিক হিসেবে সুষম সংস্থান পাওয়া এই অসংগঠিত শ্রমিকদের অধিকার, কারণ তারা ট্যাক্স দেয়। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, জামার শিরোনাম COVID-19 আফ্রিকান আমেরিকানস। বলা হচ্ছে, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস এলোন ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর টোটাল মর্টালিটি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি রিস্ক ফ্যাক্টরস। নিউ ইংল্যান্ড জার্নালে রেসিয়াল হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড COVID-19 কশন অ্যান্ড কনটেক্সট প্রবন্ধে বলছে, racial disparities have become central in the national conversation about COVID-19। তারপরে বলছে, আনএমপ্লয়মেন্ট, আমাদের সঙ্গে মিলিয়ে নিই, আনএমপ্লয়মেন্ট, ফুড ইনসিকিউরিটি and unstable or substandard housing conditions may further perpetuate disparities in health outcomes for people infected by the coronavirus, most specifically among low-income communities of color। আমাদের এখানকার মতো ওখানেও খাদ্যের অনিশ্চয়তা, বাসস্থানের নিম্নমান এবং মজুরির বৈষম্য বিষময় ফল দিচ্ছে। করোনার অভিঘাতে নগ্ন হয়ে যাচ্ছে আপাত জৌলুস। হুয়ের হিসেব অনুযায়ী 2018 সালে 90 লক্ষ থেকে 1,10,00,000 মানুষ টিবি রোগে আক্রান্ত হয়েছে। বছরে 12 লক্ষ, অর্থাৎ 1 লক্ষ মাসে 1 লক্ষ মানুষ মারা যায় এই রোগে। এর সাথে যোগ করতে হবে HIV আক্রান্ত রোগীদের টিবিতে মারা যাবার সংখ্যা 2,51,000। 2018-তে 2,28,00,000 মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিল, এর মধ্যে 4,50,000 জন মারা গেছে। অথচ আমরা জানি ম্যালেরিয়া নির্মূল প্রোগ্রাম বিপুল উদ্যমে শুরু হয়ে দানবিক বহুজাতি কোম্পানি ডিডিটি বিক্রি হয়েছে কয়েক হাজার বা লক্ষ কোটি টাকার। ডিডিটির ব্যাপক ব্যবহার প্রকৃতি, জীব জগৎ, মানুষের ভারসাম্য বিনষ্ট করেছে, বসন্ত ঋতুকে স্তব্ধ করে দিয়েছে। র্যাচেল কারসনের সাড়া জাগানো পুস্তক সাইলেন্ট স্প্রিং আপনারা দেখবেন, সবাই পড়েছেন আশা করি। 5 বছরের কম বয়সের শিশুরা ম্যালেরিয়া সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং ম্যালেরিয়ায় শিশু মৃত্যুর হার 67%। এর মধ্যে সাদা মানুষদের বোঝা কালো ও হতদরিদ্র আফ্রিকা অঞ্চলে আফ্রিকার মোট ম্যালেরিয়া সংক্রমণের 93% ঘটে, মৃত্যু ঘটে 94%। 5 বছরের কম বয়সী 5,25,000 শিশু প্রতি বছর ডায়রিয়ায় মারা যায়। প্রায় 200 বছর হয়ে গেল শুধুমাত্র পরিশুদ্ধ পানীয় জলের পরিচ্ছন্ন সরবরাহ করে ডায়রিয়ার মতো অসুখকে প্রথম বিশ্ব বিদায় দিয়েছে। কেবলমাত্র নিরাপদ ও সংক্রমণ মুক্ত পানীয় জলের ব্যবস্থা এবং স্যানিটেশন ও হাইজিনের ব্যবস্থা করে এই রোগ ঠেকানো সম্ভব। সমগ্র বিশ্বে শিশুদের ডায়রিয়া আক্রান্ত হওয়ার সংখ্যা 170 কোটি। এর কাছে কোথায় লাগে করোনা? এটা প্রতিদিন চলছে। মজা হচ্ছে
করোনা ইজ হাইলি ভিজিবল, করোনা ভীষণভাবে দৃশ্যমান, এই রোগগুলো ইনভিজিবল, অদৃশ্য। করোনা ভীষণভাবে ডিসার্নেবল, বোধগম্যতার মধ্যে, এই রোগগুলো ইনডিসার্নেবল, আমাদের শ্রবণ এবং বোধগম্যতার বাইরে। ফলে ট্রপিক্যাল নেগলেক্টেড ডিজিজ বলে এদেরকে একটা গ্রুপ করা হয়েছে। এই রোগগুলো ক্রনিক এবং দারিদ্র্যের অসুখ। ক্যান্সারের মতো ডিজিজ অফ মডার্নিটি নয়, কিংবা হার্টের বা স্থূলতার মতো হাইটেক আকাশ ছোঁয়া মুনাফা দেবার মতো রোগ তো একেবারেই নয়। এই জন্য এই অসুখগুলো সাধারণভাবে ইনভিজিবল, ইনডিসার্নেবল, দৃশ্যমানতা এবং বোধগম্যতার বাইরে। এদের চিকিৎসার ভাষায় একটা নামই হয়ে গেছে ট্রপিক্যাল নেগলেক্টেড ডিজিজ। কিন্তু এসব সত্ত্বেও এটাও মাথায় রাখতে হবে, করোনা ভাইরাসের সংক্রমণ এবং রোগগুলোর মধ্যে পার্থক্য আছে। প্রথমত, রোগের ছড়িয়ে পড়ার দ্রুততা ও সংক্রমণ ক্ষমতা এবং ব্যাপ্তি 6 মাসের মধ্যে 215টি দেশে এইভাবে এই রোগগুলো ছড়ায়। দ্বিতীয়ত, উপরের সবকটা রোগেরই চিকিৎসা আছে, করোনার কোনো চিকিৎসা নেই। করোনার কেবলমাত্র কিছু সুস্বাস্থ্য বিধি মেনে চলা ছাড়া কোনো চিকিৎসা নেই। একমাত্র যখন মৃত্যু, হ্যাঁ মাঝখানে হারিয়ে গেলাম কারণ এখানে কানেকশনটা চলে গেছিল। দ্বিতীয়ত, উপরের সবকটা রোগেরই চিকিৎসা আছে, করোনার চিকিৎসা নেই, যেটা বলছে রেমডেসিভির। এবার রেমডেসিভির সম্বন্ধে একটু কথা বলে নি। সে কথাটা হচ্ছে, রেমডেসিভির নিয়ে যে এত হইচই হচ্ছে, বেসিক্যালি রেমডেসিভির করেটা কি? রেমডেসিভির একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, কিন্তু ভাইরাল লোড কমায় না। এটা হাসপাতাল স্টে 15 দিনের বদলে 11 দিন করে, টাকা কমায়। আর রিকভারি ট্রায়াল দেখিয়েছে ডেক্সামিথেসন 6 মিলিগ্রাম কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা ভেন্টিলেটরে আছে সেই মানুষগুলোর ক্ষেত্রে যদি ডেক্সামিথেসন দেওয়া যায়, 33% বেঁচে ওঠা, ইমপ্রুভ সার্ভাইভাল হয়। রেমডেসিভিরের ক্ষেত্রে ইমপ্রুভ সার্ভাইভাল রয়েছে, হসপিটাল স্টে কমানো, অর্থাৎ রোগগুলো মরে যেতে পারে। এবার যারা সেরে ওঠার, তারা রেমডেসিভির পরে সেরে উঠছে, একটু 4 দিন কম সময় সেরে উঠছে। আর ডেক্সামিথেসন কাদের ক্ষেত্রে কাজ করছে? যারা অক্সিজেনের রয়েছে তাদের ক্ষেত্রে ডেক্সামিথেসন কাজ করছে, এবং সেক্ষেত্রে 20% ইমপ্রুভ সার্ভাইভাল দেখা যায়। এখনো পর্যন্ত কোনো ওষুধ ডেক্সামিথেসন ছাড়া কেউ দেখাতে পারেনি যে ইমপ্রুভ সার্ভাইভাল হয়। সেই জন্যই কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা হচ্ছে, রেমডেসিভির একটা হাই প্রাইস ড্রাগ, কয়েক হাজার টাকা তার দাম। আর ডেক্সামিথেসন 1-1.5 টাকার মধ্যে পাওয়া যায়, 6 মিলিগ্রাম ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। যারা রুমাটয়েড আর্থ্রাইটিস রোগী বা লুপাসের রোগী, লুপাস, সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস ইত্যাদি রোগের যারা রোগী, তাদের ক্ষেত্রে ডেক্সামিথেসন অনেক সময়। এবার আমাদের যে মাইন্ডসেট, আমাদের ডাক্তারদের যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে, সেই মাইন্ডসেটটা হচ্ছে, আমরা ক্রমাগত এই কর্পোরেট পুঁজি যে সোশ্যাল সাইকি তৈরি হয়, সোশ্যাল সাইকি তৈরি করে, সেই সাইকি অনুযায়ী আমরা রুগীকে দামি চিকিৎসা দিচ্ছি, এবং রুগীও মনে করছে আমি ভালো চিকিৎসা পাচ্ছি, বেশি দামের চিকিৎসা পাচ্ছি। ফলে ডাক্তাররা রেমডেসিভির, ডেক্সামিথেসন এর মধ্যে কোনটার দিকে ঝুঁকবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাক্তারদের সোশ্যাল সাইকি, রুগীর সোশ্যাল সাইকি। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, প্রাইমারি হেলথ কেয়ার এবং ভার্টিক্যাল হেলথ প্রোগ্রাম কি সেটা। 1978-এ আলমাটাতে পৃথিবীর প্রথম কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কনফারেন্স হলো, আলমাটা কনফারেন্স, হেলথ ফর অল ডিক্লারেশন। কি বলা হলো? যে প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে চাবিকাঠি, এই চাবিকাঠি দিয়ে মানুষের স্বাস্থ্যের সুরক্ষা দেয়া সম্ভব। স্বাস্থ্যের সিদ্ধান্ত নেওয়া হবে একেবারে নিচুতলার গ্রামীণ স্তরে, এবং সেই স্বাস্থ্যের সুরক্ষা গ্রামের লোকজনই দেবে। তারা স্যানিটেশন হাইজিন নিয়ে কথা বলবে, এবং সেই অনুযায়ী প্রাইমারি হেলথ ওয়ার্কার তৈরি করা হবে। ডাক্তারদের ওরিয়েন্টেশন হবে কমিউনিটি হেলথ প্রোগ্রাম, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার কিভাবে বাঁচানো যায়, কিভাবে করা যায়। অর্থাৎ
এই যে প্রোগ্রামটি হচ্ছে এটা হরাইজন্টাল প্রোগ্রাম, অর্থাৎ সমাজে সর্বত্র এইভাবে হরাইজন্টালি ছড়িয়ে পড়ছে। এখানে উচ্চাবচ রোগের কোনো উচ্চাবচ ব্যাপার নেই, সমস্ত রোগকে সে অ্যাড্রেস করবে। এবং আজকে যদি করোনার ক্ষেত্রে আমাদের রুরাল প্রাইমারি হেলথ সেন্টারগুলো ঠিকঠাক কাজ করতো, তাহলে প্রত্যেকটা গ্রামাঞ্চলে বা প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা করে যে করোনার উপসর্গগুলো এরা যদি জানতো, এখানে যদি রুরাল হেলথ ওয়ার্কার যারা রয়েছে, প্রাইমারি হেলথ ওয়ার্কার যারা রয়েছে, তাদের যে উপযুক্ত ট্রেনড আপ হতো, তাহলে দে কুড হ্যাভ ডিটেক্টেড ইট মাচ আর্লিয়ার। এবং ওইখানে লোকাল কোয়ারেন্টাইন করে তাদেরকে আলাদা করে রাখা যেতে পারত। এবং আমরা তো বললাম যে 81%, 80 to 81%-এর ক্ষেত্রে কিচ্ছু করতে হয় না, জাস্ট স্টে ফর 7 to 14 days, কোয়ারেন্টাইনে 7 থেকে 14 দিন থাকবে, বাড়ি চলে যাবে। 14%-এর ক্ষেত্রে আইসিইউ বা হসপিটালসের দরকার, তাদের ক্ষেত্রে আইসিইউ এর দরকার হয় না, হসপিটালাইজেশনের দরকার হয়, কখনো অক্সিজেনটা দরকার হয়, কখনো স্যালাইন দেওয়ার দরকার পড়ে, ইত্যাদি। সেটা প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কাররা করতে পারে। যখন আইসিইউ এর প্রশ্ন আসছে, অর্থাৎ রেস্ট মানে 100%, শতকরা 100 জন রুগীর মধ্যে মাত্র 5% রুগীর ক্ষেত্রে আইসিইউ অ্যাডমিশন দরকার পড়ছে, তখন আসছে সেকেন্ডারি বা টারশিয়ারি হেলথ কেয়ার সেন্টার, কোভিড সেন্টার এই প্রসঙ্গ। আমরা এতদিন ধরে কি করেছি? 1978 পরবর্তী বিশ্ব দেখেছে যে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম যদি চলে, হরাইজন্টাল প্রোগ্রাম যদি চলে, তাহলে হাইটেক রোগ যেগুলো, হার্টের রোগ, স্ট্রোক, ক্যান্সার, এই রোগগুলোকে কেন্দ্র করে যে বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার ব্যবসা করা যায়, সেই ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং রোগকে প্রাথমিক লেভেলে আটকে দেওয়া যাবে, যার জন্য টিবির বহু ওষুধ এখন তৈরিই হয় না। তো যাই হোক, ফলে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম বারবার মার খেয়েছে, অর্থাৎ হরাইজন্টাল প্রোগ্রাম হয়ে গেছে ভার্টিক্যাল প্রোগ্রাম, ডিজিজ সেন্টার প্রোগ্রাম। কি কি ডিজিজ? সে অনুযায়ী রোগের চিকিৎসা করো। 1, 2 হচ্ছে হেলথ এবং হেলথ কেয়ার, এই দুটোর মধ্যেকার পার্থক্য আমরা ভুলে গেছি। হেলথ মানে হচ্ছে মানুষের সার্বিক বেঁচে থাকা। একজন মানুষ ঘটনাচক্রে চেম্বারে ঢুকছেন, হি হ্যাপেন্স টু বি এ পেশেন্ট, তিনি ঘটনাচক্রে রুগী হয়েছেন, কিন্তু রুগীর সত্তার বাইরেও তার প্রেমিক সত্তা আছে, তার পারিবারিক সত্তা আছে, তার পিতৃসত্তা আছে বা মাতৃসত্তা আছে, তার সামাজিক সত্তা আছে। এই সমস্ত সত্তাগুলোকে আমি কেবলমাত্র রুগী সত্তায় রিডিউস করে দিতে পারি না, সীমিত করে ফেলতে পারি না। তিনি আমার কাছে মানি আর্নিং মেশিন নন, তিনি আমার কাছে কতগুলো কেমিক্যাল বায়োমার্কার বা প্যাথোলজিক্যাল মার্কারের একটা অবজেক্ট নন, যাকে কতগুলো প্যাথোলজিক্যাল টেস্ট এবং বায়োকেমিক্যাল টেস্টের জন্যই কেবলমাত্র পাঠানো হবে। রুগী এবং ডাক্তার নিজস্ব স্থান বদল করতে পারে, হয়তো আমিও ঘটনাচক্রে রুগী হয়ে যেতে পারি, তখন হোয়াট উইল বি দ্যাট? তো এই স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবাটা কি? স্বাস্থ্য পরিষেবা হচ্ছে কর্পোরেট পুঁজি, যে 5 তারা ক্লিনিকগুলো খুলেছে, যে হাইলি গ্লিটারিং 5 স্টার হোটেলের চেয়েও বেশি সুযোগ সুবিধা সম্পন্ন যে ব্যবস্থা পাওয়া যায়, সেই ব্যবস্থাকে, সেটা আসলে স্বাস্থ্য পরিষেবা। আমি কোনো একটা রোগ নিয়ে যাচ্ছি, সেই রোগের চিকিৎসা ওখানে হচ্ছে। এবং ক্ষেত্রে, ব্রেইন স্ট্রোকের ক্ষেত্রে, ব্রেইন ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা বড় অংশ হচ্ছে সোশ্যাল স্ট্রেস। মানুষ হাসতে জানে না, মানুষের জীবন থেকে আনন্দ উড়ে যাওয়া, অর্থাৎ মানুষের সামাজিক বোধগুলো, ইভেন প্রাইমারি হেলথ সেন্টার এক্ষেত্রে কাজ করতে পারে। এইটাকে যদি আমরা তৈরি করতে পারি, সোশ্যাল অ্যামাউন্ট অফ সোশ্যাল স্ট্রেস যদি কমাতে পারি, তাহলে পরে মানুষের এই সমস্ত পার্টিকুলার অর্গান স্পেসিফিক ডিজিজ মোটেই এত দূর অব্দি এগোবে না। যাই হোক, তার মানে আমি যেটা পাচ্ছি সেটা স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য নয়। 1, 2, ক্লিনিক্যাল হেলথ এবং পাবলিক হেলথ, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। ক্লিনিক্যাল হেলথ মানে ব্যক্তির চিকিৎসা, পাবলিক হেলথ মানে প্রাইমারি হেলথ কেয়ার। আমরা এই মুহূর্তে খুব ভীষণভাবে পাবলিক হেলথ প্রোগ্রামের দিকে ঝুঁকেছি, অতিমারে আমাদেরকে বাধ্য করেছে, কিন্তু আমরা লেখাপড়া শিখি ক্লিনিক্যাল হেলথের। আমি একজন মাত্র রোগীর চিকিৎসার কথা ভাবি, আমফানে আক্রান্ত দুর্গতদের পাশে কিভাবে দাঁড়াবো, এইটাই
100 জনের মধ্যে একজন বা 1000 জনের মধ্যে একজন ডাক্তারি ছাত্র বা চিকিৎসক হয়তো ভাবে, বাকিরা ভাবে না। ফলে আমাদের কাছে কোনো পাবলিক হেলথ বলে কোনো চিত্র নেই। আমাদের কাছে যেটা রয়েছে সেটা ক্লিনিক্যাল হেলথ, ইন্ডিভিজুয়াল হেলথ। এবার আমি আলোচনার শেষে এবার আসছি করোনা সংক্রান্ত অতিমারি পরবর্তীতে হেলথ প্রোগ্রাম কিরকম হবে। খুব সম্ভবত যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে, বলেছিলাম যে দ্য ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম, পৃথিবী আর কখনো একরকম হবে না। তার সঙ্গে আমি বলতে যাচ্ছি সেটা বলি যে হাইড্রক্সিক্লোরোকুইন, গুরুচণ্ডালিতে আমার একটা লেখা বেরিয়েছিল, ডক্টর জায়ালেগও বেরিয়েছিল। অতিমারির আয়নায় দুটি ওষুধ, রেমডেসিভির, ডেক্সামিথেসন একটা লেখা, আর একটা হচ্ছে রাজনীতির গ্রাস ওষুধ, সেটা হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে আলোচনা করেছিলাম। হাইড্রক্সিক্লোরোকুইন ট্রাম্পের প্রসাদধন্য মাইলান এবং আর একটি বহুজাতিক সংস্থা, এরা সেনেটকে কয়েক মিলিয়ন ডলার, 240 মিলিয়ন ডলার টাকা দিয়েছিল, অনুদান দিয়েছিল সেনেট চলার জন্য। সেই টাকাটা কি ফিল্যান্থ্রপি? এই তথ্য আমার কাছে আছে, আমি তথ্যগুলো যাচ্ছি না। তো এই টাকাটা দেওয়ার পরবর্তীতে হাইড্রক্সিক্লোরোকুইন 19শে মার্চ ট্রাম্প টুইট করে, টাউট করে যে হাইড্রক্সিক্লোরোকুইন উইল বি দ্য গেম চেঞ্জার, খেলা ঘুরিয়ে দেবে হাইড্রক্সিক্লোরোকুইন। এবং সেই মুহূর্তে আমেরিকার এফডিএ মতো সংস্থা, যারা ওষুধের সমস্ত নিয়ম নীতি নির্ধারণ করে, পৃথিবীব্যাপী একটি মান্য সংস্থা, পৃথিবীব্যাপী যাকে সবাই গ্রাহ্য করে, সেই সংস্থা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়ে দিল। ভারতবর্ষকে হুমকি দিল ট্রাম্প যে আমাদেরকে হাইড্রক্সিক্লোরোকুইন সাপ্লাই দিতে হবে, যদি না দেয় তাহলে তোমাকে ডায়ার কনসিকোয়েন্সেস ফেস করতে হবে। এবং মাইলান ইতিমধ্যে 180 মিলিয়ন ডলারের হাইড্রক্সিক্লোরোকুইন বিক্রি করে ফেলেছে। অর্থাৎ একটা ওষুধকে যদি আমি 3 মাসও চালাতে পারি, তাহলে পরে গোটা পৃথিবীর এই বিশাল 780 কোটির পৃথিবীর কি পরিমাণ মুনাফা হবে শুধু সেটা ভাবার চেষ্টা করি। এক পিস সেলফোন যদি গোটা ভারতবর্ষের মানুষ কিনতে থাকে, এক পিস করে সেলফোন, তাহলে এই 130 কোটির দেশে কি পরিমাণ মুনাফা হবে সেটা ভাবার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ কনজিউমার ম্যান হবে। ওষুধ খাওয়া মানুষও আসলে কনজিউমার ম্যান। তাকে আমি হাইড্রক্সিক্লোরোকুইন যদি গেলাতে পারি, তাহলে 180 মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলছি দু মাসের মধ্যে। কারণ 5 জুন রিকভারি ট্রায়াল যেদিন হাইড্রক্সিক্লোরোকুইনকে সম্পূর্ণভাবে পরিত্যক্ত বলে ঘোষণা করলো আমেরিকার, ইংল্যান্ডের রিকভারি ট্রায়াল, তারপর থেকে হাইড্রক্সিক্লোরোকুইন বাতিল করে দিল। আইসিএমআর তারপরে আরো কিছুদিন টেনে টুনে শেষ অবধি বাতিল করে দিল। এবং হাইড্রক্সিক্লোরোকুইন এখন আর গ্রাহ্য কোনো ওষুধ নয়। কিন্তু এইটে আমাদের কাছে একটা চিত্র নিয়ে এলো। সেই চিত্রটা হচ্ছে মেডিসিনের সাথে ইন্ডাস্ট্রি, স্টেট এবং পলিটিক্স গভীরভাবে জড়িয়ে আছে। মেডিসিন এবং সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞান নতজানু হলো রাষ্ট্র এবং রাজনীতির কাছে, নতজানু হলো বহুজাতিক সংস্থার কাছে। মেডিকেল, ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্স, স্টেট একটা অদ্ভুত কমপ্লেক্স তৈরি হলো, যে কমপ্লেক্স গোটা পৃথিবীর মানুষের ভবিষ্যৎ, চিকিৎসা সংক্রান্ত ভবিষ্যৎ কি হবে সেটা তারা নির্ধারণ করবে, মানুষ করবে না। অর্থাৎ এমন একটা চিত্র আসতে যাচ্ছে যার কেন্দ্রবিন্দুতে মানুষ নেই, রয়েছে কর্পোরেট পুঁজি। এবার আমি আলোচনার শেষ ভাগে চলে এসেছি যে তাহলে পরে সম্ভাবনাগুলো কি কি। আমরা এখন যখন রুগী দেখছি 6 ফুট দূরত্ব থেকে উইদাউট ইউজিং স্টেথোস্কোপ, আমাদের ক্লিনিক্যাল সেন্সকে ব্যবহার করে রুগী দেখছি, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ফোন করছেন রুগী, পুরনো রুগী, টেলিমেডিসিন যেটাকে বলা হয়, হোয়াটসঅ্যাপ মেডিসিন, ভার্চুয়াল মেডিসিন, সেটা আমরা করছি। হয়তো এইটে ভবিষ্যতের সাধারণ চিত্র হতে যাচ্ছে। 1, 2, পাবলিক হেলথ নিয়ে এই মুহূর্তে করোনাতে পাবলিক হেলথ নিয়ে প্রচন্ড চেঁচামেচি এবং হইচই হচ্ছে। পাবলিক হেলথ প্রোগ্রাম বলে যেসব চলছে, আসলে সেটা পাবলিক হেলথ প্রোগ্রাম নয়। এই অতিমারি শেষ হয়ে গেলে পরে রেমডেসিভির
ভেন্টিলেটর, আইসিইউ, একমো, কৃত্রিম লাং, এই বিষয়গুলো অর্থাৎ হাইটেক নির্ভর, হাই টেকনোলজি নির্ভর মেডিসিন এবং ডিজিজ সেন্টার্ড মেডিসিন যে কতগুলো রোগের চিকিৎসা করবে, এইটার দিকে আরো বেশি করে ঝুঁকবে। অর্থাৎ ভার্টিক্যাল প্রোগ্রাম, হরাইজন্টাল প্রাইমারি হেলথ কেয়ার বেসড প্রোগ্রামের বদলে ভার্টিক্যাল প্রোগ্রামের দিকে ঝুঁকতে যাবে। এবং সর্বোপরি যে অতিমারি তৈরি করেছে মানুষের অবিশ্বাস, মানুষে মানুষের বন্ধনের হাত খুলে যাওয়া, তাতে আরো সুবিধা হবে তাদের কনজিউমার ম্যান হয়ে ওঠার জন্য। সেই কনজিউমার ম্যান ওষুধও কিনতে পারে, কোনো ইলেকট্রনিক গ্যাজেটও কিনতে পারে, 5 তারা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা কিনতে পারে যেটাকে স্বাস্থ্য বলে ভুল করবে, ক্লিনিক্যাল হেলথের জন্য দামি ডাক্তারের কাছে যেতে পারে যেটা সে হয়তো পাবলিক হেলথ বলে ভুল করবে। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকবে। ফলে এই অতিমারি পৃথিবীর ইতিহাসে একটি জলবিভাজিকা, ওয়াটারশেড। আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী দিনে কোথায় যায় এবং মানুষের সংঘবদ্ধ কোনো প্রয়াস প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামকে বাঁচিয়ে তোলার চেষ্টা করতে পারে কিনা এবং কতদূর পারে, এবং ভার্টিক্যাল প্রোগ্রাম, হাইটেক মেডিসিন এটাকে আটকাতে পারে কিনা। এখানে আজকে চিকিৎসক এবং রোগী সব পরস্পরের হাত ধরতে হবে, না হলে পরে আমরা যে জায়গায় যাব, এমনিতেই মেডিকেল পভার্টি ট্র্যাপের মধ্যে ভারতবর্ষ পড়ে। শুধু ওষুধের খরচ মেটাতে গিয়ে প্রতি বছর 6.5 কোটি মানুষ দারিদ্রের তলায় তলেই যান, প্রায় ইংল্যান্ডের সমান জনসংখ্যা। এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি হয়তো এরপরে আসবে, গোটাটাই কর্পোরেট নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্রের হাতে হয়তো কিছুই থাকবে না। ফলে এই অতিমারি আমাদেরকে মেডিসিনের সঙ্গে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল স্টেট পলিটিক্স কমপ্লেক্স এটা শেখালো। রাজনীতিকে বুঝতে রাজনীতিকে বুঝতে হবে এটা সামনে আনছে, কর্পোরেট পুঁজি কিভাবে কাজ করে সেটাকে সামনে আনছে, এবং মানুষের বন্ধন কিভাবে ভেঙে যাচ্ছে সেটা সামনে আনছে। ফলে এই বন্ধনকে আবার কি করে তৈরি করা যায়, এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং চিকিৎসক হিসেবে এই দায়িত্ব এবং কর্তব্য, রোগী হিসেবে আপনাদেরকেও এই দায়িত্ব এবং স্বেচ্ছাবৃত এই কর্তব্য পালন করতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে সামান্য স্বাস্থ্যবিধিগুলো মানলে পরে এয়ারবোর্ন ট্রান্সমিশন থেকেও বাঁচা যায়, সেগুলোকে দয়া করে মেনে চলুন। নমস্কার, আমার অনুষ্ঠান এখানে শেষ।